নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মৎস্য শিকার করার অভিযোগ উঠেছিল সম্প্রতি। আজ জনসাধারণকে সতর্ক করতে সচেতনতামূলক প্রচার ও মাইকিং করা হলো জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে। জলপাইগুড়ি জেলা সহ শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলোকে হেরিটেজ ঘোষণার দাবি নিয়ে জেলা শাসকের দরবারে নাগরিক মঞ্চ। দীর্ঘ সময় ধরেই তারা এই দাবি করে আসছেন বলে জানান নাগরিক মঞ্চের আহ্বায়ক। সীমান্ত রণক্ষেত্র পাচার রুখতে এলো পথারি গুলি। রণক্ষেত্র মল্লিকপুর, জখম বিএসএফ সহ বাংলাদেশি। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। বিএসএফ ও পাচারকারীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে। এলোপাথারি গুলি বিএসএফ এর। ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশি পাচারকারী। পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। জানা গেছে গুলিবিদ্ধ ওই বাংলাদেশি পাচারকারীর নাম মোহাম্মদ আলাউদ্দিন, বাড়ি বাংলাদেশে, এবং আহত বিএসএফ জওয়ানের নাম ওরফেজ কুমার, বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। আহত 91 বিএসএফ ব্যাটালিয়নের ওই জওয়ান ওই দিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী প্রায় 5 জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে। সেই সময় কর্তব্যরত 91 বিএসএফ ব্যাটালিয়নের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের উপর। শুধু তাই নয়, বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। এরপরে আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথারি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান। ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। এদিন সে খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে চিকিৎসা। এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে কাটা তারের বেড়া দেওয়ার কাজ, যে এলাকা দিয়ে এই পাচার করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি পাচারকারীর দল। এর আগে যে সীমান্ত দিয়ে গরু পাচারের সময় 5টি গরু উদ্ধার করেছিল বিএসএফ জওয়ানেরা। যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি বিএসএফ এর আধিকারিকেরা। সম্প্রতি জলপাইগুড়ির তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মৎস্য শিকারের অভিযোগ উঠেছিল। আজ এ নিয়ে জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হলো। এদিন শহর সংলগ্ন সুকান্তনগর এলাকা সহ বিভিন্ন জায়গায় এই প্রচার করা হয়। উল্লেখ্য, সম্প্রতি তিস্তা নদীতে বিষ প্রয়োগে অসংখ্য মাছের মৃত্যু হয়েছিল। এই চিত্র দেখে অনেকেই মর্মাহত হয়েছিলেন। কিছু অসাধু মানুষ এই ধরনের অপরাধের সাথে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এবার এই ধরনের কার্যকলাপ রুখতে উদ্যোগ গ্রহণ করল জেলা মৎস্য দপ্তর। মাইকিং করে বলা হয়েছে, নদীতে বিদ্যুৎ বিষ প্রয়োগ বা বেআইনিভাবে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কাজের সাথে যুক্ত ব্যক্তিদের 1 বছরের কারাদণ্ড, মাছ ধরার সরঞ্জাম বাজেয়াপ্ত সহ 1000 টাকা জরিমানা করা হবে। সন্দেহজনক এই ধরনের কিছু দেখলে প্রশাসন বা মৎস্য দপ্তরে জানাতে অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মনোজিৎ রায় বলেন, 2-3 দিন আগে তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে অসংখ্য মাছ মেরে ফেলা হয়েছিল। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই কাজ করেছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। এ নিয়ে আজ দপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হলো। খুব ভালো উদ্যোগ, এতে মানুষ সচেতন হবেন। আমরা যদি এরকম কাউকে অন্যায়ভাবে মাছ ধরতে দেখি তাহলে আগে বেঁধে রেখে তারপর প্রশাসনকে খবর দেব। বৈদ্যুতিক সরঞ্জাম, ইনভার্টারের বিদ্যুৎ সংযোগে মাছ ধরা, চটজাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ এই ধরনের অবৈধ কাজে জড়িত হয় তাহলে অন্তর্দেশীয় মৎস্য আইন অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত ও সেই সঙ্গে 1000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। নদী বাঁচলে প্রাণ বাঁচবে, জীবন ফিরে হাসবে কি। অনুগ্রহ করে এই ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তরকে জানান। আসুন নদী রক্ষা করি, প্রকৃতি বাঁচাই, সুন্দর আগামী গড়ি। প্রচারে মৎস্য দপ্তর, জলপাইগুড়ি। এটা হচ্ছে যে ওই নদীতে, তিস্তা নদীতে, করলা নদীতে মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে বিষ দিয়ে দিচ্ছে,
হ্যাঁ, চটজাল দিয়ে মাছ ধরছে, বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মাছ ধরছে, ইনভার্টার বিদ্যুৎ যন্ত্র দিয়ে মাছ ধরছে। এইসবের জন্যই আমরা মানে আমাদের জলপাইগুড়ি মৎস্য দপ্তর থেকে এটা অ্যালাউন্স করা হচ্ছে যেন এটা আগামীতে যেন এরকম না করে, নাহলে এদের দণ্ডনীয় একটা অপরাধযুক্ত জিনিস এটা যদি করে তাহলে এটার শাস্তি হবে, সেটাই জানানোর জন্য। এরকম ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। কিছুদিন আগেই আমাদের এই তিস্তায় দেখা গেছে যে কেউ হয়তো বৃষ্টিস দিয়েছে, যে আমরা দেখলাম। তো এই জন্য প্রশাসন থেকে এটা তাড়াতাড়ি এবং মৎস্য দপ্তর থেকে এটা তাড়াতাড়ি এটা স্টেপ নিয়ে যে এটা জানানো হচ্ছে যেন এরকম আগামী দিনে যেন না হয়। আজকে কোন এলাকায় এই মাইকিংটা করা হচ্ছে? কোন কোন এলাকায়? এলাকায় হচ্ছে এটা আমাদের জলপাইগুড়ি সুকান্তনগর কলোনি। সুকান্তনগর কলোনি, তিস্তা নদীর চরে নাকি? তিস্তা নদীর চরে। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু? আমার নাম চন্দন রায়। কি কি কোন দায়িত্বে আছেন? আমি অফিসে মোটালিতে দায়িত্বে আছি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিশারি অফিসে। 2-3 দিন আগে মনে হয় বিষ দেওয়া হয়েছে তিস্তা নদীতে। এই বিষের ফলে জলটা তো দূষিত হয়েছে, আর আমাদের যে ন্যাচারাল যে ক্লাইমেট যে মাছগুলো আছে সেই মাছগুলো সমস্ত মাছ মরে গেছে। কিন্তু এই যে কাজটা যে করেছে, জানি না কে করেছে, যারাই করছে এটা হচ্ছে খুব একটা বাজে নিন্দনীয় কাজ করেছে, যেটা কোনো ক্ষমা হয় না। এর কোনো ক্ষমা হয় না। ওদেরকে মানে এমন সাজা, আরও কঠোরতম সাজা দেওয়ার উচিত। আজকে আমাদের প্রায় বিলুপ্ত প্রায় বরুলি মাছ, নদী তো প্রায় কম জল। এখন এই যে মাইকিংটা হলো, এটা মাইকিংটা আরও আগে হলে খুব ভালো হতো, মানুষ আরও সচেতন হতো। যাক, যা হলো মাইকিংটা করে খুব ভালো হয়েছে, মানুষ সচেতন হবে, আমরাও সচেতন থাকবো। আমাদের চোখে পড়লেও আমরা এই জিনিসগুলো মানে ধরবো, ওকে ধরে বেঁধে রাখবো, তারপরে পুলিশকে খবর দেবো। এটাই আমার কথা। এই কাজগুলো ভালো করেনি। এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছে? অনেকদিন আগে শুনেছিলাম এর আগে হয়েছিল, কিন্তু এত বড় মাপের হয় নাই। এই যেই মাপটা করেছে বিশাল বড় মাপের, বড় বড় মাছগুলো সমস্ত ভেসে উঠেছে, মারা গেছে। এটা খুব 7 কিলো 8 কিলো। হ্যাঁ। কি মাছ মূলত তিস্তায় পাওয়া যায়? যেটা হচ্ছে আমাদের বরুলি মাছ হচ্ছে আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, তিস্তা নদীর ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। সেই মাছগুলো তো একদম মানে ইলিশ মাছের মতো, একদম নরম সফট। এই মাছগুলো তো সব মারা গেছে। তারপরে আমাদের যে সমস্ত হার্ড মাছ, যেগুলো মনে করো রিঠা বলে, যেটা পাথরের গায়ে ধরে থাকে, ওই রিঠা মাছগুলো, আইড়, বোয়াল, হ্যাঁ, সমস্ত মাছ, কালীবাউস, বাটা, সমস্ত মাছ মারা গেছে। তিস্তার যে সমস্ত মাছ যেগুলো শক্ত মাছ, বাইম মাছ, তারপরে তোমার এটা কুইচা বলে, ওই সমস্ত মাছগুলো মারা গেছে। এতে আমরা খুব দেখে আমরা খুব মানে মনটা খুব খারাপ হয়েছে, যে আমরাও গেলে পরে 1-2টা ধরে খাইতে পারতাম। সেই জিনিসটা এখন মোটামুটি 10টা বছর নদীকে পিছাই দিল। হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া 55টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা, খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্ট এলাকায় বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে মোট 55টি মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশের পাশাপাশি পানি ট্যাঙ্কি আউটপোস্ট এবং খালপাড়া আউটপোস্টের পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় এই উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি পূর্ব রাকেশ সিং, শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা এবং খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ কর্মীরা। বিভিন্ন সময় সেই সব মোবাইল প্রকৃত মালিকদের নাকি আন্দাজে ওরা কিন্তু ইউপিআইটাকে রিসেট করে কিন্তু টাকাটা বের করে নিতে পারে। দের ইজ আ প্রবাবিলিটি। এই জন্য আমি বলছি কি ব্যাংক অ্যাকাউন্টটা ইনিশিয়ালি আপনার কিন্তু ব্লক করে দেবেন, এরপরে আপনি কিন্তু সিমটা ব্লকিংয়ে যাবেন। ঠিক আছে सर? एक चीज, जैसे फोन तो खो जाता है तो उसमें तो काफी सारा लोगों का मेमोरी जाता है, तो सर इसमें आप लोगों को सर कितना मशक्कत करना पड़ता है ये चोरी हुआ फोन को ढूंढने में? सर चोरी हो या मिसिंग हो बहुत मेहनत लगती है। उसमें हम लोग का CDR एनालिसिस करना पड़ता है, फ़ोन कहाँ है, नहीं है, कब स्विच ऑफ है, कब स्विच ऑन है। IMEI जो सर्चिंग होता है वो करना पड़ता है, उसके माध्यम से हम लोग फ़ोन को रिकवर करते हैं। इसके साथ में जो हमारे जो फिजिकल सोर्सेस हैं उसके माध्यम से भी हम रिकवर करते हैं।
सर आपकी टीम इस तरीके से 55 मोबाइल फोन जिस तरीके से बरामद किए ये पहली बार नहीं, इससे पहले क्या कहेंगे, अपनी टीम किस तरीके से आपकी काम कर रही है सर? टीम बहुत बढ़िया काम कर रही है। इनफैक्ट जितने भी हमारे सिलीगुड़ी पुलिस कमिश्नरेट की जो टीमें हैं और बहुत बढ़िया काम कर रही हैं और हमेशा हम लोग लगे रहते हैं, क्योंकि फ़ोन एक बहुत आजकल बेसिक चीज़ है जिसमें हमारे डेटा स्टोर रहता है, डॉक्यूमेंट्स रहता है, कॉन्टैक्ट नंबर रहता है। उसके बिना एक आदमी का जो जीवन है कभी हैंडीकैप महसूस होता है। तो इसकी महत्वता हम लोग समझते हैं, उसके बेसिस पे हम लोग बहुत मेहनत करके इस फ़ोन को उद्धार करते हैं और एंटायर सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस की जो टीम है इस पर लगी हुई है। মাধ্যমিক ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে ও নিরাপদে যানজট মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে যাওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করা হয় দিনবাজার সেতু এলাকায়। দিনবাজার ব্রিজের একপাশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে প্রশাসন, ফলে জেলখানার এদিক থেকে ব্রিজের উপর দিয়ে দিনবাজারের ওদিকে যাওয়া যাচ্ছে না। টোটো সহ সমস্ত গাড়িকে অনেক ঘুরে যেতে হচ্ছে, অসুবিধায় পড়েছেন মানুষ। সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এমত অবস্থায় এই ব্যারিকেড সরিয়ে ব্রিজের উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার ওই স্থানে বিক্ষোভ দেখানো হয় সিআইটিইউ ও বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে। এই বিক্ষোভ কর্মসূচিতে জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা স্যার আমাদের কাজ দিক, আমরা টোটো চালানো বন্ধ করব, কালকে থেকে বন্ধ করে দেব। টোটো কেন কাজ দিয়ে দেন, টোটো চালাবো না। সবাই বাজারের ব্রিজ হয়তো আটকে রাখতে দিচ্ছি না, দেব না। প্রথমে প্রশাসনের কাছে এই আবেদনটাই করব, পরীক্ষার দিনগুলো যাতে খুব সহজে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছতে পারে সেদিকে লক্ষ্য রেখে যান চলাচল স্বাভাবিক করবেন এবং টোটো চালক যারা তাদের যাতে কোনোভাবে হয়রানির শিকার না হতে হয় সেটাও হচ্ছে প্রশাসনকে দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। শিক্ষামূলক ভ্রমণ অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার বক্সা ফোর্টে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা জলনেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষামূলক ভ্রমণ করানো হলো পাহাড়ে ঘেরা বক্সা ফোর্টে। জানা যায় বিদ্যালয়ের শিক্ষক সহ প্রায় ৭৫ জন নবম থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই ঐতিহাসিক জায়গা পরিদর্শন করেন। আরও জানা যায় মেয়েরা সবাই বিদ্যালয়ের ইতিহাস বিভাগের পাশাপাশি বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যও ছাত্রছাত্রীদের এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব এবং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা সহ নানান বিষয়ে আলোচনা করেন বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক রণজিৎ সরকার, শুভ্রজিৎ চৌধুরী, ধ্রুব রায় সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরূপ বসুমাতা। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাই স্কুল উচ্চ মাধ্যমিকের তরফ থেকে আমরা এই বক্সা ফোর্টে একটা শিক্ষামূলক ভ্রমণে আমরা এসেছি। এটা একটা ঐতিহাসিক স্থান। এই স্থানটা পাহাড় বেষ্টিত, বক্সা পাহাড় বেষ্টিত। এখানে একটা দুর্গ আমরা দেখতে পাচ্ছি। এই দুর্গ প্রথম দিকে এটা বাঁশের দুর্গ ছিল। এটা তৈরি করেছিল ভুটানের রাজা। ভুটানের রাজা এটা তৈরি করেছিল। এই ভুটানের এই এলাকার মধ্য দিয়ে কুচবিহারের সঙ্গে তিব্বতের একটা যোগাযোগ ছিল। এখানে একটা পথ ছিল, সেই পথটাকে বলা হয় রেশম পথ, বাণিজ্য পথ ছিল, রেশম পথ বা সিল্ক ওয়ে। এই পথে মানে কিছু অংশে তোমার ভুটান গভর্নমেন্টের পক্ষ থেকে, ভুটান রাজার পক্ষ থেকে এটা দেখাশোনার জন্য এই অংশে এই দুর্গটা প্রথম দিকে তারা তৈরি করেছিল। রোজ ডের বিশেষ রং বেরঙের গোলাপে ভরা দোকান, প্রেমিক প্রেমিকার অপেক্ষায় দোকানদারেরা। আগামী পরশুদিন থেকে শুরু হচ্ছে মডার্ন যুগের ভ্যালেন্টাইন্স ডে। কয়েক বছর থেকেই এই দিনটির অপেক্ষা করে থাকে যুবক যুবতীরা, সাথে অপেক্ষা করে সকল বয়সের প্রেমিক প্রেমিকারাও। তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে জলপাইগুড়ির ফুলের বাজার এখন রকমারি গোলাপের সাথে গোলাপি, লাল, হলুদ সব ধরনের গোলাপে ভরা রয়েছে। এবছর গোলাপের দাম তেমন বাড়বে না বলে মনে করছেন বিক্রেতারা, আর তাই এখন জোর কদমে চলছে গোলাপ বিক্রির ধুম। পরশু রোজ ডে, আর সেই উপলক্ষে রকমারি ফুল এসেছে বাজারে। বিক্রি শুরু হয়েছে ফুলের দোকানগুলোতে। এক একটি গোলাপ ফুল বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা করে, যা গতবারের তুলনায় দাম একই রয়েছে। এবং রোজ ডে উপলক্ষে কি স্পেশাল গোলাপের চাহিদা? গোলাপ মোটা আমাদের এবার আসা শুরু হয়ে গেছে। গোলাপের চাহিদা হবে, ভালোই হবে। এবার আমাদের 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 7 দিন কন্টিনিউ প্রোগ্রাম আছে। 7 ফেব্রুয়ারি রোজ ডে, তারপরে পিস ডে, চকলেট ডে, টেডি ডে,
রেগুলারই প্রোগ্রাম আছে, রোজ আসছে, ডিমান্ড ভালো আছে, নতুন নতুন মাল আসা শুরু হয়েছে, আমাদের মাল আসছে। কী কী কালার রয়েছে? কালার 7-8টা কালার আসছে, পিঙ্ক আসছে, রেড আসছে, ইয়েলো আসছে, পার্পেল আসছে, নতুন একটা কালার আসছে, ভাইলেট কালারও গোলাপের এসছে আমরা। মানে এখন কি মনে হয় যে এই রঙের চাহিদাটাও অনেক রয়েছে? হ্যাঁ, রঙের চাহিদাও রয়েছে, রেডের সঙ্গে মোটামুটি 4-5টা কালার দিয়ে ব্রাঞ্চ করছি, এই কারণে গোলাপের কালারেরও ডিমান্ড আছে এবার। কালার ভ্যারিস কালার মিক্স করে নিয়ে ব্রাঞ্চ করা হচ্ছে। দাম কত রয়েছে? দাম মোটামুটি 40 টাকা থাকবে এবার, 30 থেকে 40 টাকা থাকবে, প্রতিবার 30 টাকা সবসময় থাকে, 10 টাকা পার পিস বাড়তে পারে। সব রকম কালারই গোলাপ আসছে, মানে গোলাপ আসছে, তারপর ডিজিয়ান থার্স আসছে, থাইল্যান্ডের এগুলো ফুলের কোয়ালিটি ভালো। এবার কি মনে হচ্ছে দামের দিক থেকে গোলাপের? দাম একই 12 মাস, আমার কাছে 30 টাকা। 30 টাকা, আমার কাছে দাম বাড়ে না। এমনি দাম কি বাড়ার আশঙ্কা রয়েছে? কে বাড়বে না বাড়বে, আমি তো আমার দাম একই। চাহিদা কি শুরু হয়েছে? চাহিদা তো আছেই, সবসময় থাকে। কি গোলাপ এনেছেন স্পেশাল? পিঙ্ক কালার আছে, ইয়েলো কালার আছে, লুমিনাল আছে, তার পিচ আছে, হোয়াইট আছে, সুইট পিঙ্ক আছে, রিভাইভাল পিঙ্ক আছে। বিক্রি কি শুরু হয়েছে? বিক্রি শুরু হয়ে গেছে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জেলা সহ অন্যান্য ঐতিহাসিক স্থানকে হেরিটেজ ঘোষণার দাবিতে জেলা শাসকের দরবারে নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা সহ শহরের বুকে অবস্থিত ঐতিহাসিক স্থানগুলোকে অবিলম্বে হেরিটেজ ঘোষণার দাবি জানানো হয় জেলা শাসকের মাধ্যমে। এই প্রসঙ্গে মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায় বলেন, আমরা দীর্ঘ সময় ধরে এই ঐতিহাসিক স্থানগুলোকে হেরিটেজ ঘোষণার দাবি করে আসছে, তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজ সেই বিষয়টিকে জেলা শাসকের মাধ্যমে পুনরায় তুলে ধরতে একটি স্মারকলিপি প্রদান করা হলো। আজকে আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে জেলা শাসকের উদ্দেশ্যে আমরা একটি স্মারকলিপি দেব। আমাদের এই জেলা শহরকে হেরিটেজ ঘোষণা এবং জেলার হেরিটেজ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দাবি নিয়ে আমরা আজকে দেখা করতে যাচ্ছি। এবং এই হেরিটেজ সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জেলার বহু হেরিটেজ সম্পদ আছে যেগুলো প্রাচীন থেকে প্রাচীনতম, সেগুলো সংরক্ষণ এবং তার রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আমাদের এই জেলা শহরেও প্রচুর হেরিটেজ সম্পত্তি আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার সংরক্ষণ প্রয়োজন। এই দাবি নিয়ে এবং তার সঙ্গে আমাদের জেলার যে উন্নয়নমূলক দাবি, জেলার একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। জেলা শহরে আমাদের রেলগুমটিগুলোর অচলাবস্থা হয়ে আছে, তার দ্রুত আরইউবি নির্মাণ করার প্রয়োজন। জেলা শহরের উপর দিয়ে কোনো বাস চলাচল করে না, সমস্ত নাগরিকদের নানা অসুবিধা হয়, সেগুলো নিয়েও আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে আজকে আমাদের স্মারকলিপি দিচ্ছি। বুধবারের পর আবার বৃহস্পতিবার মালবকের ওদলাবাড়ি ঘিস নদীর শুকনো জায়গা থেকে উদ্ধার হলো আরও 2টি সেনাবাহিনীর মর্টার শেল। এই নিয়ে এই ঘিস নদী সংলগ্ন এলাকায় গত 3 মাসে 7টি মর্টার শেল পাওয়া গেল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীকে খবর দেয়। কোথা থেকে এত মর্টার শেল এই নদীতে আসছে তা ভেবে কুলকিনারা পাচ্ছে না এলাকার মানুষ। এদিন নদীতে কাজ করা শ্রমিকরা মর্টার শেলটি পেয়ে বালির স্তূপের উপর খাড়া করে রেখে দেয়। আরেকটি মর্টার শেল নদীর পাশেই পড়ে থাকে। যাতে ওই শেল দুটিকেও নাড়াচাড়া না করে সেই ব্যাপারে স্থানীয়দের জানিয়ে দেয় পুলিশ সূত্রে জানা গেছে আগামীকাল সেনাবাহিনী এসে মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করবে। হ্যাঁ, এখানে আমাদের ঘিসবস্তিতে 2টা মোটর সেল আবার উদ্ধার হয়ে গেছে। কালকে তো রাত্রে, কালকের দিনের মধ্যে একটা ওইখানে বোম বাস্টিং করছে, আর রাত্রে পরেই আজকে আবার দেখতেছি 2টা, 2 জায়গায় 2টা। কিন্তু পুলিশ প্রশাসনকে আসা দরকার জরুরি, কই এখনও তো আসে না, আসে চলে গেল। কিন্তু আমাদের এখানকার গ্রামের লোক তো আতঙ্ক হয়ে গেছে। আমাদের বাচ্চা কাচ্চা সবাই নদীতে কাজ কাম করে, আর এর মধ্যে যদি ওই বোমে যদি এই হাত লাগায় কোনো কিছু হয়ে যায়, কই পুলিশ প্রশাসন তো এখনো আসলো না, আইসা দেখেই চলে গেল। পাশে যেহেতু ঘিস নদী, কি মনে করছেন কেউ বা কারা বা না এই নদীতে ভেসে আসছে?
এটাও আমরা বলতে পারতেছি না যে আইনে ফালাই কিভাবে আসে না এগুলো নিচের থেকে বাইর হয় সেটাও বলতে পারতেছি না। জিসিবির থেকে বাইর হচ্ছে নাকি ওই যে খুঁড়তেছে নদী তার মনে হয়। আচ্ছা, তো পুলিশ প্রশাসন মানে এসে চলে গেল? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসে চলে গেল, কই কোনো কিছু করলো না। এখনো তো আমরা এখানে আতঙ্কে পড়ে আছি। আচ্ছা, খতিয়ে দেখার বিষয় নিয়ে কি বলবেন পুলিশ প্রশাসনকে? এটা নিয়ে একটু তদন্ত করা উচিত, কারণ তদন্ত না করা পর্যন্ত আমরা ঠিক থাকতে পারতেছি না। আমাদের গ্রামের লোক সবাই আতঙ্ক হয়ে আছি। যে মুহূর্তে তো ঘটে যেতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে এটা ঘটে যাইতে পারে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ জবেদ আলী। কোন জায়গায় পাওয়া গেল এই মোটরসাইকেল? এই মোটরটা ঘিস নদী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হলো জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। আজ জলপাইগুড়ি সদর ব্লকের সওদাগরপাড়া ভিএফপি স্কুলের তরফে পড়ুয়াদের নিয়ে এমন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ফুল ও ফুল গাছ চেনানোর পাশাপাশি মাছ সহ প্রকৃতির একাধিক বিষয় ছাত্রছাত্রীদের অবগত করান স্কুলের শিক্ষক শিক্ষিকারা। করা হয়েছিল খাওয়া দাওয়ার আয়োজনও। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে এদিনের এই আয়োজন বলে স্কুলের তরফে জানানো হয়েছে। এমন শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত হয়ে শিশুরাও ভীষণ আনন্দিত। আমরা সওদাগরপাড়া বিএপি স্কুল থেকে এসেছি। এখানে এলো শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছেলেমেয়েদের নিয়ে আসা হয়েছে তিস্তা উদ্যানে ওদের প্রাকৃতিক শিক্ষা দেওয়ার জন্য। কোন স্কুল এটা? সওদাগরপাড়া বিএপি স্কুল। কি কি করা হলো এখানে, মূলত কি বোঝানো? এইখানে হলো বিভিন্ন গাছ চেনানো হলো, তারপর ওদের কিছু মাছ দেখানো হলো, আর দেখানো হলো কিছু ফুল দেখানো হলো, কোন ফুল কী ফুলে কোন কাজে লাগে, কোন গাছ কী কাজে লাগে, কোন পাতা কী কাজে আমাদের উপকার করে, শরীরকে সুস্থ রাখতে গেলে কী কী করা দরকার, এইসব ব্যাপার নিয়ে ওদেরকে প্রকৃতি পাঠে শিক্ষা দেওয়া হলো। কোন কোন ক্লাসের শিশুদের আনা হয়েছে এখানে? এখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সমস্ত ছেলেমেয়েরাই এসেছে। আমার নাম আমি সওদাগরপাড়া বিপি স্কুল হেডমাস্টার অমিতাভ চক্রবর্তী বলছি। প্রথম বর্ষ মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতার আয়োজন হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায় এবং চৈতালি ক্লাবের সহযোগিতায় আজ শহরের কদমতলা সংলগ্ন মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে স্বর্গীয় সুধারানী সরকার চ্যাম্পিয়ন কাপ প্রথম বর্ষ আন্তঃক্লাব মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতা 2025। উল্লেখ্য, মহিলাদের ভলিবল খেলায় উৎসাহ বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানা গিয়েছে। এক দিবসীয় মহিলা ভলিবল লীগ পর্যায়ের খেলায় 4টি ক্লাব অংশগ্রহণ করে। এদিন ক্লাব সদস্যদের পাশাপাশি ভলিবল প্রতিযোগিতাটি দেখতে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন, এবছর প্রথম আন্তঃ ক্লাব মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়েছে মিলন সংঘ ক্লাব, বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব, বর্ধন প্রাঙ্গণ ও জেএএমএস ক্লাবের মহিলা ভলিবল দল। প্রথম মহিলা লীগ চালু করলো এবছর, এবং এত বছর পর জলপাইগুড়িতে মহিলাদের খেলার উন্নতির জন্য জেলা ক্রীড়া সংস্থা চিন্তা করছে, ভাবনা করছে, এবং সবার সহযোগিতায় সুধারানী সরকার মেমোরিয়াল ট্রফি আমরা এখানে মাদ্রাসা ময়দানে করছি, সহযোগিতায় চৈতালি ক্লাব। আমরা খুব আনন্দিত যে মহিলাদের খেলার প্রসারে জেলা ক্রীড়া সংস্থা এগিয়ে এসছে, এবং জেলা ক্রীড়া সংস্থা এইসব মহিলাদের খেলার জন্য ফুটবল, ভলিবল এইসব খেলা আরও যাতে হয় তার ব্যবস্থা দিয়েছে করবে। মূলত কি একদিনে এটা? একদিনেই লিগটা হচ্ছে, 4টে টিমের খেলা হচ্ছে, 4টে টিমে অংশগ্রহণ করছে। এবার কি উদ্দেশ্যে এই ধরনের? আমরা মহিলাদের খেলা আরও উন্নতি করার জন্য, মহিলারা যাতে খেলায় আরও বেশি করে আসে তার জন্যই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, একদিনেরই টুর্নামেন্ট। আমরা মহিলাদেরকে প্রাধান্য দিয়ে এই ফুটবল, এই ভলিবল আমাদের এই টুর্নামেন্ট সারা জলপাইগুড়িতে এই মহিলাদের একটা খেলাতে অংশগ্রহণ করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। স্কুলগুলিতে স্পোর্টস চলছে, ক্রিকেট মহিলারা অংশগ্রহণ করছে, ফুটবলে অংশগ্রহণ করছে। নারী শক্তির বিকাশের জন্যই যে নারীরাও যে পুরুষদের সাথে সাথ মিলিয়ে যে খেলাধুলায় অংশগ্রহণ করছে, এটা একটা জলপাইগুড়িতে একটা মাত্রা পাচ্ছে। আমরা চাই
মহিলারা বা শিশুবেলার থেকে পড়াশোনার মাধ্যমে যেমন এডুকেশনটাও দরকার, মোবাইলটাকে পরিত্যাগ করে তারা মাঠে চলে আসুক। তাতে সবুজ মাঠে চলে আসলে তাদের মনের বিকাশ ঘটবে এবং ফুটবল বা ক্রিকেট বা ভলিবল খেললে তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বা বৃদ্ধি পাবে, বিভিন্ন নেশাক্ত এবং মোবাইলে আসক্ত হতে পারবে না। এই দিকটা লক্ষ্য করে আমরা মহিলার এই যে ভলিবল, এই ভলিবলকে আমরা গুরুত্ব দিতে পেরেছি। তাই আমরা সাকসেস যে আজকে ডিএসের মাধ্যমে চৈতালি ক্লাবের পরিচালনায়, সহযোগিতায় আমরা একটা মহিলাদের ভলিবল টুর্নামেন্ট করতে পেরেছি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবন ও মরণের দুঃখ ঠিকভাবে হয়তো তারা বোঝে না, তারা বোঝে সত্যিকারের হৃদয় জুড়ে ভালোবাসা। মৃত্যু কি সেটাও তারা বোঝে না। তাই তো নিজের সন্তানের মৃত্যুর পরও সেই মৃতদেহকে আগলে বসে রয়েছে একটি মা। বলছি একটি মা কুকুরের কথা। বারবারই করুণ দৃশ্যর সাক্ষী হয় অনেকে, কিন্তু সাবধানতার পরিচয় দেয় না কেউ। বলি হয় অনেক পোষ্যই, সন্তানকে হারাতে হয় বহু মাকে, তবুও আগলে ধরে রাখে নিজের কোলে। ভালোবাসার এমন দৃশ্য আবারও ধরা পড়ল জলপাইগুড়ি শহরের ক্লাব রোড এলাকায়। বেশ কয়েকদিন আগে একটি মা কুকুর 5টি কুকুরের ছানাকে জন্ম দেয়। তাদের সম্পর্ক নিবিড় সম্পর্ক ছিল। কালের পরিহাসে হঠাৎই গাড়ির ধাক্কায় একটি শিশুর প্রাণ যায়। আত্মহারা হয়ে মৃত শিশুর পাশেই বসে রয়েছে মা। এই দৃশ্য এর আগেও বারবারই আমাদের চোখে ধরা পড়েছে, তবে এই ধরনের দৃশ্যর সাক্ষী আবারও থাকলো গোটা জলপাইগুড়ি। এই ধরনের দৃশ্য বন্ধ হওয়া উচিত মনে করছেন অনেক পশু প্রেমিকেরা। মা ও সন্তানের মধ্যে যে সুদৃঢ় সম্পর্ক থাকে, বিশেষ করে পশুদের মধ্যে, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তখন তো মারা যায়নি, এই গেটটার সামনে কি? হ্যাঁ, তখন কিন্তু ছিল, জীবিতই ছিল। আর এটা এই সম্পর্কিত বলার কিছু নেই, এটা মাতৃস্নেহ। সেটা পশু পাখির মধ্যে থেকে আমাদের মতন এই দ্বিপদ জীবের থেকে কম আছে, এটা যদি আমাদের ধারণা বা ভাবনা থেকে থাকে তাহলে সেটা অতীব ভুল। মাতৃস্নেহ সকল জীবের ক্ষেত্রেই সমান। এই দৃশ্যটা দেখে কেমন একটা অনুভূতি? বললাম তো, আমার যা প্রতিক্রিয়া, আমার মনের যা কথা, সেটা বললাম। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মৎস্য শিকার করার অভিযোগ উঠেছিল সম্প্রতি। আজ জনসাধারণকে সতর্ক করতে সচেতনতামূলক প্রচার ও মাইকিং করা হলো জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে। জলপাইগুড়ি জেলা সহ শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলোকে হেরিটেজ ঘোষণার দাবি নিয়ে জেলা শাসকের দরবারে নাগরিক মঞ্চ। দীর্ঘ সময় ধরেই তারা এই দাবি করে আসছেন বলে জানান নাগরিক মঞ্চের আহ্বায়ক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।